ওয়েলকাম স্টুডেন্টস, বাহিনী নির্মলে প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আজকের ভিডিও ডিএনএ রেপ্লিকেশনের সেকেন্ড টিউটোরিয়াল ভিডিও হতে চলেছে এবং এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি প্রধানত ডিএনএ রেপ্লিকেশনে কোন ধরনের এনজাইমস কাজ করে। এবং আমি প্রথম থেকেই আমি বলে আসছি যে বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে একটি হিউজ সাবজেক্টকে, একটি ফার্স্ট সাবজেক্টকে তোমরা তখনই গ্রিপের মধ্যে আনতে পারবে যদি তোমরা নোটস তৈরি করো। এবং সেই জন্যই যেহেতু এই ফান্ডামেন্টাল প্রসেস অর্থাৎ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই তিনটি প্রসেস অত্যন্ত ক্রিটিক্যাল প্রসেস এবং বিভিন্ন বই তোমরা যখন পড়বে তখন এই প্রসঙ্গে এসে এই বিষয়গুলো নিয়ে তোমরা পাজলড হয়ে যাবে। ওকে, সুতরাং আমি এমন ভাবে এই নোটসগুলো তৈরি করেছি তোমরা সহজেই বুঝতে পারবে এবং ইম্পর্টেন্ট পোর্শনগুলো এক্ষেত্রে হাইলাইট করা আছে। তো পরীক্ষার আগে জাস্ট তোমরা একবার যদি চোখ বুলিয়ে নাও তাহলে সমগ্র বিষয়টা তোমাদের কভার হয়ে যাবে। তো আজকে যে বিষয় নিয়ে মেনলি আলোচনা করব সেটা হলো ডিএনএ রেপ্লিকেশনের বিভিন্ন রকমের এনজাইমস। এবং এর আগে যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা হলো ডিএনএ রেপ্লিকেশন যে সেমি কনজারভেটিভ ম্যানারে হয়, অর্থাৎ ডিএনএ দুটো স্ট্র্যান্ড পরস্পর থেকে সেপারেটেড হয়ে যায় এবং প্রত্যেকটা সেপারেটেড স্ট্র্যান্ড এবার টেমপ্লেট বা ছাঁচ হিসেবে কাজ করে। এবং এই ছাঁচে যে ধরনের নিউক্লিওটাইড আছে সেই নিউক্লিওটাইডের কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড পরপর যুক্ত করে যে এনজাইম সেটি হলো ডিএনএ পলিমারেজ 3। সুতরাং এর ফলে একটি ওল্ড স্ট্র্যান্ড এবং আরেকটা নিউ স্ট্র্যান্ড তৈরি হয়। তো সিম্পলি এটাই হলো সেমি কনজারভেটিভ মেথড অফ রেপ্লিকেশন। কিন্তু রেপ্লিকেশন হওয়ার জন্য বিভিন্ন রকমের এনজাইমস কাজ করে। তো এক্ষেত্রে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ডিফারেন্ট টাইপের এনজাইমস। যেমন প্রথমেই যে এনজাইম থাকবে সেটা হলো ডিএনএ হেলিকেজ। ডিএনএ হেলিকেজ হলো এমন একটা এনজাইম সেটা ডিএনএ যে দুটি স্ট্র্যান্ড আছে, যে দুটি স্ট্র্যান্ড পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে, সেই দুটি স্ট্র্যান্ডকে ভেঙে ফেলে, অর্থাৎ হাইড্রোজেন বন্ডকে ভেঙে ফেলে এবং তার ফলে দুটি স্ট্র্যান্ড পরস্পর থেকে সেপারেটেড হয়ে যায়। ওকে, সেপারেটেড এই স্ট্র্যান্ডের সঙ্গে এবার যে এনজাইমস এসে লাগে সেই এনজাইমটার নাম হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। সুতরাং নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটি স্ট্র্যান্ডে এই এসএসবি যুক্ত হয়। এসএসবি যদি যুক্ত না হয় তাহলে কিন্তু সেপারেটেড স্ট্র্যান্ডের মধ্যে লুপ তৈরি হয়। ওকে, অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিনের কাজই হলো এটা যে প্রত্যেকটি যে সমস্ত সেপারেটেড স্ট্র্যান্ড যে দুটো তৈরি হয়েছে এই দুটো স্ট্র্যান্ডকে লুপ তৈরি হতে বাধা দেয়, অর্থাৎ এই দুটি স্ট্র্যান্ড যাতে লুপ ফর্মে যাতে ট্রান্সফার না হয় সেই কাজে বাধা দেয় সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন, অর্থাৎ ডিএনএ দুটি স্ট্র্যান্ডকে এক্সটেন্ড করে রাখে। নেক্সট যে প্রোটিন বা নেক্সট যে এনজাইম যেটা কাজ করে তার নাম হলো টোপো আইসোমারেজ বা গাইরেজ। দেখো, ডিএনএ দুটি স্ট্র্যান্ড কিন্তু পরস্পরকে পেঁচিয়ে থাকে। ওকে, তো এরকম ভাবে পেঁচিয়ে থাকে। তো আমরা যখন এই প্যাঁচ খুলবো সুতরাং সেই খোলা প্যাঁচের এরকম টেন্ডেন্সি থাকবে বা ডিএনএ দুটি স্ট্র্যান্ডের আবার টেন্ডেন্সি থাকবে তাদের পূর্বের অবস্থায় চলে আসা। সুতরাং প্যাঁচ খোলার পরে তার মধ্যে একটা টরশন ফোর্স কাজ করে, যে টরশন ফোর্সের ফলে আবার ডিএনএ দুটি স্ট্র্যান্ড পরস্পরকে আবার পেঁচিয়ে যেতে চায়। তো এই যে টরশন ফোর্সটাকে রিমুভ করে যে এনজাইম, সেই এনজাইমসটার নাম হলো টোপো আইসোমারেজ বা গাইরেজ। তাহলে টোপো আইসোমারেজ বা গাইরেজ প্রধানত ডিএনএ যে নেগেটিভলি সুপার কয়েলিং ফর্মে থাকে সেই নেগেটিভলি সুপার কয়েলিং ফর্মটাকে আমরা যখন ব্রেক করব তার ফলে তার মধ্যে একটা টরশন ফোর্স কাজ করবে যাকে আমরা বলবো পজিটিভলি সুপার কয়েলিং ফোর্স। তো সেই পজিটিভলি সুপার কয়েলিং ফোর্সকে রিমুভ করে যে এনজাইম সেটাই হলো টোপো আইসোমারেজ বা গাইরেজ। এছাড়া ডিএনএ রেপ্লিকেশন বা প্রোক্যারিওটিক কোষের ডিএনএ রেপ্লিকেশনে তিন ধরনের এনজাইম সেক্ষেত্রে কাজ করবে: ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এবং ডিএনএ পলিমারেজ 3। তো মেজর যে রেপ্লিকেটিভ এনজাইম সেটা হলো ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 3 এই এনজাইমটা চেনের এলংগেশন ঘটাতে সাহায্য করে, অর্থাৎ যে টেমপ্লেট যে স্ট্র্যান্ড আছে এই টেমপ্লেট স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স নিউলি সিনথেসাইজড স্ট্র্যান্ডে যুক্ত করে। ওকে, অর্থাৎ নিউলি চেন অর্থাৎ নতুন ভাবে চেন যে তৈরি হচ্ছে সেই চেনকে বাড়াতে বা দীর্ঘকরণ করতে বা এলংগেশন করতে সাহায্য করবে ডিএনএ পলিমারেজ 3। এছাড়া আরো একটা এনজাইম আছে সেটা হলো ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1 আরএনএ প্রাইমারকে রিমুভ করে এবং সেই জায়গায় যে গ্যাপ তৈরি হয় সেই গ্যাপটাকে ফিল করে। সুতরাং এটাকে আমরা বলবো গ্যাপ ফিলিং এনজাইম, রাইট? এবং আরো এক প্রকার যে এনজাইম আছে সেটা হলো ডিএনএ লাইগেজ। ডিএনএ লাইগেজ হলো সেই এনজাইম যে ওকাজাকি ফ্র্যাগমেন্ট অর্থাৎ ল্যাগিং স্ট্র্যান্ড যখন তৈরি হয় তখন বিভিন্ন ফ্র্যাগমেন্টস তৈরি হয়। তো সেই ফ্র্যাগমেন্টস গুলোকে জুড়তে সাহায্য করবে যে এনজাইমটা সেটা হলো ডিএনএ লাইগেজ। এবং আরো একটা এনজাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার নাম হলো প্রাইমেস। তো প্রাইমেস এনজাইম আরএনএ প্রাইমার তৈরি করে। দেখো, ডিএনএ পলিমারেজ 3 কিন্তু চেনের এলংগেশন স্টার্ট করতে পারে না। ডিএনএ পলিমারেজ 3 তখনই এলংগেশন ঘটাবে যদি একটা প্রি এক্সিস্টিং প্রাইমার থাকে। তো প্রাইমার আর কিছুই নয়, জাস্ট ছোট ছোট আরএনএ মলিকুল বা অলিগোনিউক্লিওটাইড আমরা বলতে পারি। সেই অলিগোনিউক্লিওটাইডের 3' OH এন্ডে
নিউক্লিওটাইড যুক্ত করবে ডিএনএ পলিমারেজ 3। সুতরাং একটা প্রি এক্সিস্টিং প্রাইমার অবশ্যই ডিএনএ রেপ্লিকেশনে লাগে এবং সেই প্রি এক্সিস্টিং প্রাইমার তৈরি করবে যে এনজাইম সেটি হলো প্রাইমেজ, বা তাকে আমরা বলতে পারি ডিএনএ ডাইরেক্টেড আরএনএ পলিমারেজ। তাহলে এই সমস্ত এনজাইমস গুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে তার ডায়াগ্রাম এবং তার নোটস চলো আমরা দেখে নিই। হ্যালো স্টুডেন্টস, আমরা ডিএনএ রেপ্লিকেশন সম্বন্ধে আলোচনা করছিলাম এবং আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে মেসেলসন এবং স্টালের এক্সপেরিমেন্ট, অর্থাৎ মেসেলসন এবং স্টাল পরীক্ষার সাহায্যে কিভাবে প্রমাণ করেছিলেন যে ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি সেমি কনজারভেটিভ ম্যানারে হয়। এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এনজাইমস ইনভলভড ইন ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনে যে ডিফারেন্ট টাইপের এনজাইমস কাজ করে সেই সমস্ত এনজাইমসের ভূমিকা। রেপ্লিকেশন পদ্ধতি বুঝতে গেলে কিন্তু এনজাইমসের ভূমিকা তোমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে বুঝতে হবে। সুতরাং ডিফারেন্ট টাইপের এনজাইমস বা উৎসেচক কিভাবে রেপ্লিকেশনকে কন্ট্রোল করে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি একদম বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যদিও রেপ্লিকেশন ইজ এ হিউজ টপিক, অ্যাকচুয়ালি রেপ্লিকেশন অত্যন্ত ক্রিটিক্যাল একটি পদ্ধতি, কিন্তু খুব সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং এই নোটস তোমরা পজ করে তোমরা লিখে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে রেপ্লিকেশন। ওকে, তাহলে রেপ্লিকেশনের ডিফারেন্ট টাইপের এনজাইমসের ভূমিকা কিন্তু অনেক সময় পরীক্ষাতে দেয়। তাহলে আমরা দেখে নিই যে ডিফারেন্ট টাইপের এনজাইমস কিভাবে রেপ্লিকেশনে সাহায্য করে। প্রথম যে এনজাইম সেটা হলো ডিএনএ হেলিকেজ। সুতরাং হেলিকেজ এই নাম দেখেই তোমরা বুঝতে পারছো যে ডিএনএ ডাবল হেলিক্সকে যে ব্রেক করে সেটাই হলো হেলিকেজ। এবং ডিএনএতে দুটি স্ট্র্যান্ড থাকে বা ডিএনএতে দুটি তন্ত্রী থাকে। এই তন্ত্রী দুটি অ্যাকচুয়ালি পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে এবং ডিএনএ হেলিকেজ অ্যাকচুয়ালি এই হাইড্রোজেন বন্ডগুলিকে ভেঙে ফেলে। সুতরাং এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ডিএনএ হেলিকেজ এই প্রত্যেকটি হাইড্রোজেন বন্ডকে ভেঙে ফেলে এবং তার ফলে দুটি স্ট্র্যান্ড পরস্পর থেকে আলাদা হয়ে যায়। এবং সেমি কনজারভেটিভ পদ্ধতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ হলো দুটি স্ট্র্যান্ডকে তো অবশ্যই পরস্পর থেকে সেপারেটেড বা আলাদা হতে হবে, কারণ দুটি স্ট্র্যান্ড টেমপ্লেট বা ছাঁচ হিসাবে কাজ করবে। অর্থাৎ নতুন স্ট্র্যান্ড তৈরি হওয়ার জন্য যে ছাঁচ সেক্ষেত্রে কাজ করবে এই দুটি স্ট্র্যান্ড, সেই কারণের জন্য এই দুটি স্ট্র্যান্ডকে অবশ্যই ব্রেক করতে হবে বা এই দুটি স্ট্র্যান্ডকে অবশ্যই সেপারেটেড হতে হবে এবং সেই কাজই করে প্রধানত হেলিকেজ। তাহলে হোয়াট ইজ দ্য ফাংশন অফ হেলিকেজ? হেলিকেজ সেপারেটর আনউইন্ড অর্থাৎ খুলে দেয় দ্য টু ডিএনএ স্ট্র্যান্ডস বাই ব্রেকিং দ্য হাইড্রোজেন বন্ড। সুতরাং হাইড্রোজেন বন্ডকে ভেঙে ফেলে এবং তার ফলে দুটি স্ট্র্যান্ড পরস্পর থেকে সেপারেটেড হয়ে যায়। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দুটি স্ট্র্যান্ড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে এবং হাইড্রোজেন বন্ড, সুতরাং হাইড্রোজেন বন্ড এক্ষেত্রে ভেঙে যাচ্ছে এবং তার ফলে দুটি স্ট্র্যান্ড পরস্পর থেকে সেপারেটেড হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট যে এনজাইম সেটি হলো আরএনএ প্রাইমেস, বা একে আমরা ডিএনএ ডাইরেক্টেড আরএনএ পলিমারেজও অনেক সময় আমরা বলতে পারি। এবং আরএনএ প্রাইমেস প্রধানত প্রেজেন্ট ইন প্রোক্যারিওটস অর্থাৎ প্রোক্যারিওটিক কোষে থাকে অ্যান্ড মেক্স দ্য আরএনএ প্রাইমার ফর ডিএনএ সিনথেসিস ইনিশিয়েশন। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ তৈরি হওয়ার যে ইনিশিয়েশন বা প্রারম্ভিক পর্যায়ে এটা সাহায্য করে। অ্যাকচুয়ালি ডিএনএর যে দুটি স্ট্র্যান্ড পরস্পর থেকে ব্রেক হয়ে যায় এবং প্রত্যেকটা স্ট্র্যান্ড টেমপ্লেট বা ছাঁচ হিসাবে কাজ করে এবং এই ছাঁচে প্রথমেই একটি প্রাইমার অবশ্যই লাগবে, অর্থাৎ ডিএনএ চেনের সিনথেসিস হতে গেলে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ডিএনএ চেন সিনথেসিস হচ্ছে, নতুন চেন সিনথেসিস হচ্ছে বা তৈরি হচ্ছে। এই কারণের জন্য প্রথম কিন্তু প্রাইমার লাগবে, কারণ ডিএনএ পলিমারেজ কেবলমাত্র 3' ওই চেন যদি ফ্রি না থাকে তাহলে নিউক্লিওটাইড অ্যাড করতে পারে না এবং এটা তখনই পসিবল হয় যদি একটি ছোট্ট আরএনএ প্রাইমার থাকে। ওকে, সুতরাং প্রাইমার আর কিছুই নয়, একটি হলো আরএনএ এবং যেটি অলিগো নিউক্লিওটাইড দিয়ে গঠিত, অর্থাৎ এই প্রাইমারে ইউ থাকে। ওকে, তাহলে এই যে প্রাইমারকে অবশ্যই তৈরি হতে হবে, কারণ ডিএনএ পলিমারেজকে কাজ করার জন্য অর্থাৎ রেপ্লিকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এনজাইমস বা ডিএনএ পলিমারেজ, সেই ডিএনএ পলিমারেজ তখনই রেপ্লিকেশন করতে পারবে যদি প্রাইমার যদি প্রেজেন্ট থাকে। যদি প্রাইমার যদি প্রেজেন্ট যদি না থাকে তাহলে কিন্তু রেপ্লিকেশন হবে না। তো ডিএনএ পলিমারেজ অ্যাডস কমপ্লিমেন্টারি বেসিস ইফ প্রি এক্সিস্টিং প্রাইমার ইজ প্রেজেন্ট। সুতরাং ডিএনএ পলিমারেজ তখনই কমপ্লিমেন্টারি বেসকে অ্যাড করবে যদি প্রাইমার থাকে। ওকে, ধরে যাক এক্ষেত্রে অ্যাডেনিন আছে, তাহলে এর কমপ্লিমেন্টারি বেস হবে থাইমিন। তো থাইমিন তখনই অ্যাডেড হবে যদি প্রাইমার থাকে। যদি প্রাইমার যদি না থাকে তাহলে কিন্তু থাইমিন এক্ষেত্রে অ্যাড হবে না। সুতরাং এই প্রাইমারকে তৈরি করে যে এনজাইম সেটা হলো আরএনএ প্রাইমেস এবং একে আমরা বলবো ডিএনএ ডাইরেক্টেড আরএনএ পলিমারেজ। ওকে, তাহলে প্রাইমারের কাজ আমরা দেখে নিলাম এবং প্রাইমার হলো একটি শর্ট অলিগোনিউক্লিওটাইড।
নেক্সট যে এনজাইম সেটি হলো ডিএনএ পলিমারেজ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক ডিএনএ পলিমারেজ এই দুই ধরনের ডিএনএ পলিমারেজ সম্বন্ধে আমরা আলোচনা করব। এবং প্রোক্যারিওটিক কোষে প্রধানত তিন ধরনের ডিএনএ পলিমারেজ থাকে। একটি হলো ডিএনএ পলিমারেজ 1, একটি ডিএনএ পলিমারেজ 2 এবং আরেকটা হলো ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 1 রিমুভ দ্য প্রাইমার্স অ্যান্ড ফিলস দ্য গ্যাপ। পলিমারেজ 1 এর কাজ কি? তো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ডিএনএ রেপ্লিকেশনে অবশ্যই প্রাইমার তৈরি হয়, সুতরাং এই প্রাইমারকে কিন্তু থাকলে হবে না, কারণ প্রাইমারের মধ্যে ইউ থাকে বা ইউরাসিল থাকে, সুতরাং এই প্রাইমারকে তো অবশ্যই রিমুভ করতে হবে। তো ডিএনএ পলিমারেজ 1 এই প্রাইমারকে রিমুভ করে বা গ্রোয়িং ডিএনএ চেইন থেকে এই প্রাইমারকে রিমুভ করে এবং এর ফলে যে গ্যাপ তৈরি হয় সেই গ্যাপকেও এরা পূরণ করে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফাংশন অফ ডিএনএ পলিমারেজ 1। নেক্সট ডিএনএ পলিমারেজ 2। ডিএনএ পলিমারেজ 2 হলো ডিএনএ রিপেয়ার এনজাইম। অনেক সময় রেপ্লিকেশনে অনেক ভুল হতে পারে, যেমন কমপ্লিমেন্টারি বেস যুক্ত না হয়ে অন্য কোনো বেস যুক্ত হতে পারে। ধরা যাক এক্ষেত্রে এই যে ডিএনএ সেপারেটেড হয়ে গেছে, ধরা যাক এক্ষেত্রে অ্যাডেনিন আছে, তাহলে কমপ্লিমেন্টারি বেস যেটা যুক্ত হওয়ার কথা তার নাম হলো থাইমিন। তো থাইমিনের পরিবর্তে অন্য কোনো বেস এক্ষেত্রে যুক্ত হতে পারে, সুতরাং এই বেসকে দূর করে বা রিমুভ করে নতুন বেস যুক্ত করে সেটা হলো ডিএনএ পলিমারেজ 2। সেই কারণের জন্য এটি হলো ডিএনএ পলিমারেজ 2 হলো মেজর রিপেয়ার এনজাইম। নেক্সট যে ডিএনএ পলিমারেজ সেটা হলো ডিএনএ পলিমারেজ 3 এবং অনেক সময় তোমাদের মধ্যে কনফিউশন হয় যে প্রোক্যারিওটিক কোষে অ্যাকচুয়ালি রেপ্লিকেশন কোন এনজাইম ঘটায়। সুতরাং প্রোক্যারিওটিক কোষে অ্যাকচুয়ালি রেপ্লিকেশন ঘটায় যে এনজাইম সেটি হলো ডিএনএ পলিমারেজ 3। তাহলে ডিএনএ পলিমারেজ 3 ইজ দ্য প্রাইমারি এনজাইম ফর ডিএনএ সিনথেসিস অর দ্য এলংগেশন। অর্থাৎ যে গ্রোয়িং যে ডিএনএ চেন অর্থাৎ নতুন যে চেন যেটা তৈরি হচ্ছে সেই চেনকে ক্রমশ বাড়তে সাহায্য করবে বা বৃদ্ধিতে সাহায্য করে যে এনজাইমস সেটি হলো ডিএনএ পলিমারেজ 3 এবং ডিএনএ পলিমারেজ 3 হলো প্রোক্যারিওটিক কোষে মেজর রেপ্লিকেটিভ এনজাইম এবং সেই জন্য এটাকে আমি স্টার চিহ্ন দিয়ে লিখেছি। ওকে। ইউক্যারিওটিক কোষে যখন রেপ্লিকেশন পদ্ধতি সম্পন্ন হয় তো ইউক্যারিওটিক কোষে ডিফারেন্ট টাইপের ডিএনএ পলিমারেজ এক্ষেত্রে লাগে। তো প্রথম যে ডিএনএ পলিমারেজ সেটি হলো ডিএনএ পলিমারেজ আলফা। ডিএনএ পলিমারেজ আলফা ইনিশিয়েট দ্য রেপ্লিকেশন বাই সিনথেসাইজিং আরএনএ প্রাইমার্স। সুতরাং প্রোক্যারিওটিক কোষে আরএনএ প্রাইমার তৈরি করছিল আরএনএ প্রাইমেজ বা ডিএনএ ডাইরেক্টেড আরএনএ পলিমারেজ। তো ইউক্যারিওটিক কোষে এই প্রাইমার তৈরি করে ডিএনএ পলিমারেজ আলফা। ওকে। নেক্সট যে এনজাইম সেটি হলো ডিএনএ পলিমারেজ বিটা। ডিএনএ পলিমারেজ বিটা অ্যাকচুয়ালি মেজর রিপেয়ারিং এনজাইম। সুতরাং প্রোক্যারিওটিক কোষে যে ডিএনএ পলিমারেজ 2 যে কাজ করে, ইউক্যারিওটিক কোষে ডিএনএ পলিমারেজ বিটা সেই একই কাজ করে। তাহলে ডিএনএ পলিমারেজ বিটা মেনলি হলো একটি রিপেয়ারিং এনজাইম। নেক্সট ডিএনএ পলিমারেজ গামা। ডিএনএ পলিমারেজ গামা পলিমারাইজেশন ইন দ্য মাইটোকন্ড্রিয়া। সুতরাং মাইটোকন্ড্রিয়ায় থাকে এবং আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া হলো একটি সেমি অটোনোমাস কোষীয় অঙ্গাণু, সুতরাং মাইটোকন্ড্রিয়ার মধ্যেও কিন্তু ডিএনএ থাকে, তাকে বলে এমটি ডিএনএ। তো এই এমটি ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করে যে এনজাইমস সেটি হলো ডিএনএ পলিমারেজ গামা। নেক্সট ডিএনএ পলিমারেজ ডেল্টা। তো দেখো ডিএনএ পলিমারেজ ডেল্টাকে আমি স্টার চিহ্ন দিয়েছি। ডিএনএ পলিমারেজ ডেল্টা ইজ দ্য মেন এনজাইম ফর ডিএনএ সিনথেসিস। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের অন্যতম গুরুত্বপূর্ণ যে উৎসেচক বা এনজাইম যেটা মেনলি ডিএনএ সিনথেসিস ঘটায় সেটাই হলো ডিএনএ পলিমারেজ ডেল্টা। এবং ডিএনএ পলিমারেজ ডেল্টা তাহলে প্রোক্যারিওটিক কোষে ডিএনএ পলিমারেজ 3 এর মতো কাজ করে। সুতরাং প্রোক্যারিওটিক কোষে ডিএনএ পলিমারেজ 3 হলো মেজর রেপ্লিকেটিভ এনজাইম, তাহলে ইউক্যারিওটিক কোষে ডিএনএ পলিমারেজ ডেল্টা হলো মেজর রেপ্লিকেটিভ এনজাইম। ওকে। নেক্সট এনজাইম সেটা হলো ডিএনএ পলিমারেজ এপসাইলন এবং ডিএনএ পলিমারেজ এপসাইলন এর প্রুফ রিডিং অ্যাক্টিভিটি আছে অ্যান্ড ফিলিং দ্য গ্যাপ। সুতরাং ডিএনএ পলিমারেজ এপসাইলনও কিন্তু প্রুফ রিডিং অ্যাক্টিভিটি করে এবং তার সঙ্গে সঙ্গে আরএনএ প্রাইমার রিমুভ হলে যে গ্যাপ তৈরি হয় সেই গ্যাপকে ডিএনএ পলিমারেজ এপসাইলন ফিল করে বা পূরণ করে দেয়। সুতরাং এটা অনেকটা প্রোক্যারিওটিক কোষে ডিএনএ পলিমারেজ 1 যেভাবে কাজ করে ডিএনএ পলিমারেজ এপসাইলন সেইভাবেই কাজ করে। এনজাইম সেটা হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন চেকস দ্য উইন্ডিং অফ দ্য ডিএনএ স্ট্র্যান্ড। অর্থাৎ এই বিষয়টা আমি আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে ছবির সাহায্যে, তাহলে এসএসবি এর কাজ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এটা দেখো যে যখন হেলিকেজ এনজাইম যখন হাইড্রোজেন বন্ডকে যখন ভেঙে দেয় এবং তার ফলে কি হয়, তার ফলে দুটি স্ট্র্যান্ড পরস্পর থেকে সেপারেটেড হয়ে যায়, অর্থাৎ দুটি প্যারেন্টাল স্ট্র্যান্ড তখন টেমপ্লেট হিসাবে কাজ করে। কিন্তু ডিএনএর দুটি স্ট্র্যান্ড যেহেতু পরস্পরকে পেঁচিয়ে থাকে তাই জন্য এদের যে টেন্ডেন্সি সেটা হলো আবার রিকয়েলিং করে যাওয়া, অর্থাৎ আবার পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যাওয়া। তাহলে
যাতে পূর্বের অবস্থায় ফিরে না যায় সেই জন্য এই প্রত্যেকটা স্ট্র্যান্ডের সঙ্গে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন যুক্ত হয়। যেহেতু সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন এক্ষেত্রে যুক্ত হয়ে যায়, সেই জন্য এরা কিন্তু আর রিউইন্ড করতে পারে না, অর্থাৎ আগের অবস্থায় ফিরে যেতে পারে না, অর্থাৎ ডিএনএর দুটি সেপারেটেড স্ট্র্যান্ড আর কিন্তু রিকয়েল করতে পারে না। ওকে, সুতরাং দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফাংশন অফ সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। নেক্সট যে এনজাইম সেটি হলো ডিএনএ লাইগেজ, এবং ডিএনএ লাইগেজ জয়েন্টস দ্য টু ফ্র্যাগমেন্টস অফ ডিএনএ। অর্থাৎ যখন প্রাইমার যখন রিমুভ হয়, আমরা যখন দেখব যে ল্যাগিং স্ট্র্যান্ড যখন সিনথেসিস হচ্ছে, তো সেক্ষেত্রে প্রাইমার রিমুভ হওয়ার ফলে আগের ডিএনএ খণ্ডের সঙ্গে পরের যে ডিএনএ খণ্ড আছে তার মধ্যে একটি গ্যাপ তৈরি হয়, এবং এই গ্যাপকে পূরণ করে দেয় যে এনজাইম সেটি হলো ডিএনএ লাইগেজ। নেক্সট যে এনজাইম সেটি হলো টোপো আইসোমারেজ, এবং টোপো আইসোমারেজকে ডিএনএ গাইরেজও বলা হয়। তাহলে ডিএনএ গাইরেজের কি কাজ? প্রিভেন্ট দ্য সুপার কয়েলিং অফ দ্য ডিএনএ অর রিমুভ দ্য টরশন ফোর্সেস। তো এক্ষেত্রে দেখো, এটি হলো রেপ্লিকেশন আই বা রেপ্লিকেশন বাবল একে আমরা বলতে পারি। সুতরাং এক্ষেত্রে দুটি স্ট্র্যান্ড পরস্পর থেকে সেপারেটেড হয়ে গেছে, এবং তার ফলে এই সেপারেটেড স্ট্র্যান্ডগুলোর এরকম টেন্ডেন্সি থাকে আবার আগের অবস্থায় ফিরে আসা। কারণ আমরা যদি একটা দড়ি, অর্থাৎ একটা দড়িকে আমরা যদি খুলি, দড়ি ধরা যাক দুটি স্ট্র্যান্ড দিয়ে তৈরি, তো সেই স্ট্র্যান্ড দুটোকে যদি আমরা খুলি আবার তারা রিকয়েল করতে পারে। ওকে, সুতরাং এই যে রিকয়েলিং যে ফোর্স তাকেই আমরা বলবো টরশন ফোর্স। তো টোপো আইসোমারেজ বা গাইরেজ কি করে? এই টরশন ফোর্সকে রিমুভ করে দেয়, এবং তার ফলে ডিএনএর দুটি স্ট্র্যান্ড পরস্পর থেকে সেপারেটেড থাকে। ওকে, তাহলে যদি আমরা দুটি স্ট্র্যান্ড যদি খুলে গেলে, তাহলে ডিএনএ যে রিকয়েল করে, সুতরাং তাকে অনেকটা এরকম দেখতে লাগে। তো এইরকম নট বা ফাঁস যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু রেপ্লিকেশন হবে না। সুতরাং দুটি স্ট্র্যান্ডকে এক্সটেন্ডেড হতে হবে বা প্রসারিত হতে হবে। তো এই এক্সটেন্ডেড বা প্রসারিত কন্ডিশনে রাখতে সাহায্য করে যে এনজাইম সেটি হলো টোপো আইসোমারেজ বা গাইরেজ। এই প্রসঙ্গে আরও কিছু নোটস আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের সমগ্র বিষয়টা বুঝতে সুবিধা হবে। তাহলে যে সমস্ত মেজর এনজাইমস, অর্থাৎ 6টি মেজর এনজাইমস আমি আলোচনা করলাম, এই 6টি মেজর এনজাইমস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এদের ফাংশনস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিএনএ পলিমারেজ অ্যাকচুয়ালি কি করে? ডিএনএ পলিমারেজ অ্যাকচুয়ালি চেনের এলঙ্গেশন ঘটায় বা চেনের বৃদ্ধি ঘটায়। তো চেনের এলঙ্গেশন অথবা বৃদ্ধি ঘটাতে গেলে অবশ্যই নিউক্লিওটাইডকে আসতে হবে। তো এই সমস্ত নিউক্লিওটাইডগুলোকে প্রথমে অ্যাক্টিভ হতে হবে। তাহলে অ্যাক্টিভেশন অফ দ্য ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড এটি রেপ্লিকেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দ্য ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড মোনোফসফেট অকার ইন দ্য নিউক্লিওপ্লাজম। সুতরাং বিভিন্ন রকমের ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড মোনোফসফেট, যেমন অ্যাডিনোসিন মোনোফসফেট, গুয়ানোসিন মোনোফসফেট, থাইমিন মোনোফসফেট, সাইটোসিন মোনোফসফেট, এগুলো প্রধানত আমাদের নিউক্লিয়াসের মধ্যে থাকে, অর্থাৎ ইউক্যারিওটিক কোষে। ওকে, তাহলে এরা কি হবে? এরা অ্যাক্টিভেটেড হবে, অর্থাৎ ট্রাইফসফেট ফর্মে এরা আসবে। সুতরাং এই যে ফসফোরাইলেশন পদ্ধতি, এই ফসফোরাইলেশন ঘটাতে যে এনজাইম সাহায্য করে সেটি হলো ফসফোরাইলেজ। Okay, so this is another important event during the time of DNA replication. Next যে বিষয়টা আমরা দেখব সেটা হলো ডিএনএ রেপ্লিকেশন অ্যাকচুয়ালি ডিএনএর একটা সুনির্দিষ্ট স্থানে শুরু হয়, এবং তাকেই আমরা বলবো অরিসি বা অরিজিন অফ রেপ্লিকেশন। অ্যাকচুয়ালি প্রোক্যারিওটিক কোষে একটি সিঙ্গেল অরিজিন অফ রেপ্লিকেশন থাকে, কারণ প্রোক্যারিওটিক কোষে রেপ্লিকেশন পদ্ধতি অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন, এবং এর সাথে সাথে প্রোক্যারিওটিক কোষের ক্রোমোসোম কিন্তু অনেক শর্ট। সেই জন্য রেপ্লিকেশন হওয়ার জন্য অনেকগুলো অরিজিন অফ রেপ্লিকেশন দরকার নেই অ্যাকচুয়ালি। অর্থাৎ একটি অরিজিন অফ রেপ্লিকেশন বা এক জায়গাতেই যদি রেপ্লিকেশন হয় তাহলেই কিন্তু সাফিসিয়েন্ট। এবং প্রোক্যারিওটিক কোষের যে অরিজিন অফ রেপ্লিকেশন ডিএনএ যে সুনির্দিষ্ট স্থানে হয় সেটি হলো 245টা বেস পেয়ার নিয়ে গঠিত। তো এই 245টি বেস পেয়ার যুক্ত সুনির্দিষ্ট যে সিকোয়েন্স তাকেই আমরা বলবো অরিসি। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা একটু লেখাটা দেখে নেই। ইন ভাইরাল অ্যান্ড দ্য ব্যাকটেরিয়াল ক্রোমোজোম ইজ ইউজুয়ালি ওয়ান ইউনিক অরিজিন পার ক্রোমোজোম, অর্থাৎ প্রতিটি ক্রোমোজোমে একটি মাত্র অরিজিন অফ রেপ্লিকেশন থাকে। দিস সিঙ্গেল অরিজিন কন্ট্রোল দ্য রেপ্লিকেশন অফ দ্য এন্টায়ার ক্রোমোজোম। তাহলে এই একটিমাত্র অরিজিন অ্যাকচুয়ালি টোটাল ক্রোমোজোমের রেপ্লিকেশন ঘটাতে পারে। কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোম যেহেতু লার্জ, সেই জন্য মাল্টিপল অরিজিন অফ রেপ্লিকেশন এক্ষেত্রে লাগবে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে একটি ইউক্যারিওটিক ক্রোমোজোম, সুতরাং এই ইউক্যারিওটিক ক্রোমোজোমে মাল্টিপল অরিজিন অফ রেপ্লিকেশন থাকে। তো এই মাল্টিপল অরিজিন অফ রেপ্লিকেশনকে বলা হয় রেপ্লিকন। তাহলে প্রোক্যারিওটিক কোষের যে অরিজিন অফ রেপ্লিকেশন তাকে আমরা বলবো অরিসি, এবং ইউক্যারিওটিক কোষের যে অরিজিন অফ রেপ্লিকেশন তাকে আমরা বলবো রেপ্লিকন। যে বিষয়টা বলছিলাম সেটা হলো ফরমেশন অফ দ্য আরএনএ প্রাইমার। সুতরাং আরএনএ প্রাইমার অবশ্যই থাকতে হবে, কারণ ডিএনএ পলিমারেজ তখনই চেন এলঙ্গেশন ঘটায় যদি একটি আরএনএ প্রাইমার বর্তমান থাকে। এক্ষেত্রে প্রধানত 10 থেকে 60টি নিউক্লিওটাইড থাকে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে
ডিএনএ চেন অর্থাৎ নতুন যে ডিএনএ চেন তৈরি হয় অ্যাকচুয়ালি দুইভাবে তৈরি হয়, একটি লিডিং স্ট্র্যান্ড তৈরির মাধ্যমে এবং আরেকটা হলো ল্যাগিং স্ট্র্যান্ড তৈরির মাধ্যমে। অর্থাৎ ল্যাগিং স্ট্র্যান্ড ধীরে ধীরে তৈরি হয়, সেই জন্যই একে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। এবং যে স্ট্র্যান্ড কন্টিনিউয়াসলি তৈরি হয় এবং খুব দ্রুততার সঙ্গে তৈরি হয় তাকে আমরা বলবো লিডিং স্ট্র্যান্ড। তো লিডিং স্ট্র্যান্ডের জন্য একটি মাত্র আরএনএ প্রাইমার লাগে, কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ডের জন্য একাধিক আরএনএ প্রাইমার লাগে। তো এই আরএনএ প্রাইমারগুলো জেনারেলি তৈরি করে যে এনজাইম সেটি হলো প্রাইমেজ এনজাইম। অ্যাকচুয়ালি প্রোক্যারিওটিক কোষে প্রধানত এই প্রাইমেজ এনজাইম থাকে। আমরা যে এনজাইমস দেখেছিলাম সেটা হলো ডিএনএ পলিমারেজ এনজাইম। তো ডিএনএ পলিমারেজ এনজাইম প্রধানত প্রোক্যারিওটিক কোষে ডিএনএ পলিমারেজ এনজাইম 3 ধরনের এনজাইম থাকে। একটি হলো ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এবং ডিএনএ পলিমারেজ 3। এই প্রসঙ্গে আমরা আলোচনা করেছি অলরেডি, তবু ডিএনএ পলিমারেজ 1 এর একটু ডিসকভারি আমরা দেখে নিই, এটা অনেক সময় ইম্পর্টেন্ট। আর্থার কনবার্গ ডিসকভার্ড ইট ইন 1956, অর্থাৎ 1956 সালে আর্থার কনবার্গ প্রথম ডিএনএ পলিমারেজ 1 আবিষ্কার করেছিলেন এবং তার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো এটা প্রধানত ইউটিলাইজ ইন দ্য ফিলিং ইন দ্য স্মল ডিএনএ সেগমেন্টস ডিউরিং দ্য রেপ্লিকেশন, অর্থাৎ রেপ্লিকেশনে এ কি করে গ্যাপ ফিলিংয়ে সাহায্য করে। তার সঙ্গে সঙ্গে ডিএনএ পলিমারেজ 2 এবং ডিএনএ পলিমারেজ 3 এই সম্বন্ধে আলোচনা করেছে। তো ডিএনএ পলিমারেজ 3 হলো মেজর রেপ্লিকেটিং এনজাইম। আরও দুটি এনজাইমস বর্তমানে আবিষ্কৃত হয়েছে, একটি হলো ডিএনএ পলিমারেজ 4 এবং ডিএনএ পলিমারেজ 5, এবং এদেরকে বলা হয় ওয়াই ফ্যামিলি ডিএনএ পলিমারেজ এবং এদের কোনো প্রুফ রিডিং অ্যাক্টিভিটি নেই। এরা কেবলমাত্র ড্যামেজ ডিএনএ রেপ্লিকেশন ঘটায়। ওকে, ক্ষেত্রে একটু দেখে নাও যে ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এবং ডিএনএ পলিমারেজ 3 এর মধ্যে কি পার্থক্য। ডিএনএ পলিমারেজ 1 এ একটি মাত্র সাব ইউনিট থাকে, ডিএনএ পলিমারেজ 2 তে কটা সাব ইউনিট থাকে এখনো আবিষ্কৃত হয়নি, এবং ডিএনএ পলিমারেজ 3 তে 10টি সাব ইউনিট থাকে। এবং এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি? কারণ এন্ড থেকে যখন কোনো নিউক্লিওটাইডকে বের করে দেওয়া হয় তখনই তাকে আমরা বলবো এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। তো ডিএনএ পলিমারেজ 1 এর 3 প্রাইম থেকে 5 প্রাইম এবং 5 প্রাইম থেকে 3 প্রাইম এই উভয় ধরনেরই এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থাকে। ডিএনএ পলিমারেজ 2 এর কেবলমাত্র 3 প্রাইম থেকে 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থাকে, কিন্তু কোনো 5 প্রাইম থেকে 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থাকে না। ডিএনএ পলিমারেজ 3 এর 3 প্রাইম থেকে 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থাকে, কিন্তু কোনো 5 প্রাইম থেকে 3 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থাকে না, এবং তাদের ফাংশন এক্ষেত্রে লেখা আছে, এই প্রসঙ্গে আমি আর আলোচনা করছি না। এবং ডিএনএ পলিমারেজের কাজে যে আয়ন সাহায্য করে সেটা হলো Mg2+ আয়ন। সো Mg2+ আয়ন আর নিডেড ফর অপটিমাল ডিএনএ পলিমারেজ অ্যাক্টিভিটি। নেক্সট যে এনজাইমস আমরা দেখব সেটি হলো টোপো আইসোমারেজ বা গাইরেজ, যাকে আমরা বলতে পারি। টোপো আইসোমারেজ, দ্য আনউইন্ডিং অফ দ্য ডিএনএ ইন্ট্রোডিউসেস দ্য পজিটিভ সুপার হেলিক্যাল টার্ন, অর্থাৎ ডিএনএ অ্যাকচুয়ালি নেগেটিভলি সুপার কয়েল স্ট্রাকচার। সুতরাং ডিএনএ দুটি স্ট্র্যান্ড যখন পরস্পর থেকে সেপারেটেড হয়ে যায় এবং তার ফলে একটি পজিটিভ সুপার কয়েল ফোর্স ডিএনএ এর মধ্যে কাজ করে রিউইন্ড হওয়ার জন্য, অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসার জন্য। তো এই পজিটিভ সুপার কয়েল ফোর্সকে রিমুভ করবে কে? টোপো আইসোমারেজ। ওকে, এবং ডিএনএ হেলিকেসের কাজ আমরা অলরেডি আলোচনা করেছি। তো ডিএনএ হেলিকেস অ্যাকচুয়ালি ডিএনএ দুটি স্ট্র্যান্ডের মধ্যে যে হাইড্রোজেন বন্ড থাকে সেটাকে ভেঙে দেয়। আরও একটা যে এনজাইম সেটা হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। যখন দুটি স্ট্র্যান্ড পরস্পর থেকে সেপারেটেড হয়ে যায় তখন সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন এই সেপারেটেড স্ট্র্যান্ডের সঙ্গে যুক্ত হয় এবং তার ফলে ডিএনএ দুটি স্ট্র্যান্ডকে এক্সটেন্ড করে রাখে। ওকে, সো সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন কিপ দ্য আনউন্ড ডিএনএ ইন অ্যান এক্সটেন্ডেড ফর্ম। তাহলে ডিএনএ স্ট্র্যান্ডকে কি করে? এক্সটেন্ড করে রাখতে সাহায্য করে। ইন দ্য অ্যাবসেন্স অফ এসএসপি ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড ক্যান ফর্ম দ্য হেয়ারপিন স্ট্রাকচার। যদি এসএসপি যদি না থাকে তাহলে ডিএনএ যে দুটি স্ট্র্যান্ড পরস্পর থেকে সেপারেটেড হয়ে গেছে তারা অনেক সময় হেয়ারপিন লাইক গঠন তৈরি করতে পারে। সুতরাং যাতে এই হেয়ারপিন লাইক গঠন যাতে তৈরি না হয় তাই জন্য এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন এক্ষেত্রে কাজ করে। ওকে, তাহলে আমরা সমগ্র বিষয়টা আমরা দেখে নিলাম যে ডিএনএ রেপ্লিকেশন অ্যাকচুয়ালি কোন সমস্ত এনজাইমস কাজ করে, এবং এর পরের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এই সমস্ত এনজাইমসগুলো কিভাবে রেপ্লিকেশন পদ্ধতি ঘটায়, অর্থাৎ রেপ্লিকেশন পদ্ধতির মেকানিজম সম্বন্ধে আমরা আলোচনা করব। এবং আবারও বলে রাখি যে ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি অত্যন্ত ক্রিটিক্যাল একটি ইভেন্টস। তো আশা করি তোমরা বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে পারছো। একবার ভিডিও দেখে যদি বুঝতে না পারো তাহলে বারবার দেখলে তবেই কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে পরের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রেপ্লিকেশনের বিভিন্ন স্টেপস। সো থ্যাংক ইউ।